ভার্সিটির সেকেন্ড ইয়ারের একটা ঘটনা। এভি, আমার কথাটা শোন। আরে, আমি মেসে ছিলাম ইয়ার। ফোনটা চেক করতে ভুলে গিয়েছিলাম। একদমই মনে ছিল না তোর কথা। জেডি এভির পিছু পিছু যায় আর কথাগুলো বলে। রাগে এভির চোখ মুখ লাল হয়ে আছে। গত 3 ঘন্টা যাবৎ গাড়ি নিয়ে জেডির জন্য অপেক্ষা করেছে ঢাকা ভার্সিটির কার্জন হলের পাশে, একসাথে কার রাইডে যাবে বলে। কল দিয়েছে প্রায় 50টা। যদিও এভির জায়গায় জেডি হলে 5,000টা কল দিয়ে দিত। এভির মতো মানুষের জন্য 50টা কলই 5 লাখের সমান। কিন্তু বেচারা জেডি বুঝতেই পারেনি। একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। জেডি কোনো কথাই শুনল না। জেডিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তার গাড়িতে উঠে জায়গাটি প্রস্থান করে। জেডি অসহায় চোখে চেয়ে রইল। এখন কি করবে? নিজের উপরে চরম বিরক্ত হয়। কোন দুঃখে ফুটবল খেলতে গিয়েছিল কে জানে। ডান পায়ে একটি শট দেওয়ার মতো করে বিড়বিড় করে, জ্যাটের খেলা। ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। জেডি অসহায় দৃষ্টিতে চারিদিকে বুলিয়ে নেয়। ডান হাত উঠিয়ে হাত ঘড়িতে সময় দেখল। মাথা উঠিয়ে সামনে তাকালে দেখল একটি মেয়ে তার দিকে দৌড়ে আসছে। জেডি ভুরু কুঁচকে তাকায়। তার থেকে মেয়েটির দূরত্ব আর 2 হাত। তখনই জেডি দ্রুত ডান দিকে সরে দাঁড়ায়। এরপর বাঁ পা মেয়েটির সামনে বাড়িয়ে দিলে মেয়েটি জেডির পায়ের সাথে বেঁধে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। মৃদু আর্তনাদ করে ওঠে। জেডি হাসে। মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে দুঃখ পাওয়ার ভান করে বলে, ইস, ব্যথা পেয়েছো ডিয়ার? জেডির মুখে মিথ্যা দুঃখ মিশে, অথচ ঠোঁটের কোণে বাঁকা হাসি। মেয়েটি মাথা উঁচু করে অসহায় চোখে তাকায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, কিভাবে পড়ে গেলাম বুঝলাম না। আমাকে একটু তুলবে প্লিজ জ্যাক? কথাটা বলার সাথে জেডি মেয়েটির ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। মেয়েটি হতভম্ব হয়ে যায়। জেডি রাগান্বিত স্বরে বলে, জ্যাক নাম সবার জন্য নয়। ছেলেটার কণ্ঠে তীব্র রাগ ঝরে পড়েছে। মেয়েটি জেডির দৃষ্টি দেখে ভয় পেল। জ্যাক নাম নেওয়ার এত রেগে গেল কেন বুঝল না। কাঁদো কাঁদো মুখ করে বলে, তুমি আমাকে মারলে কেন? থেমে যায় জেডির দৃষ্টি দেখে। মিনমিন করে বলে, সরি জেডি। জেডি এবার ঠোঁট বাঁকালো। রাগান্বিত মুখে মুহূর্তেই হাসির ছাপ দেখে মেয়েটি অবাক হয়। ওঠার জন্য জেডিকে ধরতে চাইল, কিন্তু বলার সাহস পায় না আর। একটা থাপ্পড় খেয়েই চাপার দাঁতগুলো নড়ে গিয়েছে মনে হচ্ছে। মেয়েটি নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। জেডিকে চলে যেতে দেখে মেয়েটি দ্রুত জেডির সামনে দাঁড়িয়ে বলে, জেডি, তোমার সাথে আমার কথা আছে। জেডি মেয়েটির দিকে একটু ঝুঁকে পড়ে। মেয়েটির সাথে সাথেই পিছিয়ে যায়। ঢোক গিলে তাকায়। জেডি ভ্রু নাচিয়ে বলে, বলে ফেলো ডিয়ার। মেয়েটি জেডিকে খুব মন দিয়ে দেখে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁট বাঁকিয়ে হাসছে ছেলেটা। মেয়েটি মুগ্ধ চোখে চেয়ে আছে। সে জেডি আর এভির ব্যাচের স্টুডেন্ট। এদের দুই বন্ধুকে ভার্সিটির কে না চেনে। দুজন দেখতে যেমন সুন্দর, তেমনি এদের মাঝে বন্ডিং মাশাআল্লাহ। মেয়েটি জেডিকে পছন্দ করে, কিন্তু সে বলার সাহস পাচ্ছিল না। তার কিছু ফ্রেন্ড বলেছিল জেডি নাকি গে। কারণ আছে অবশ্য। জেডি এভিকে জান বলে ডাকে, সাথে এরকম অনেক উদ্ভট আচরণ করে। মাঝে মাঝে অনেকে কনফিউজড হয়ে যায় এদের সম্পর্কটার নাম আসলে কি এই ভেবে। তাদের মধ্যে জেডির সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির ধারণাও সেম ছিল, কিন্তু এই ভুল আজ ভেঙেছে। সে খুব ভালোভাবে শুনেছে জেডি মানুষটাই এরকম, অন্তত এভির প্রতি ভীষণ পসেসিভ। এর পেছনের কারণ তারা জানে না, তবে এতটুকু জানে এভি জেডি ভীষণ ভালো বন্ধু। মেয়েটি মিনমিন করে বলে, আমি কি তোমাকে জ্যাক বলে ডাকতে পারি? জেডি সোজা হয়ে ফোনে এভিকে ট্রাই করছিল। কলটা রিসিভ হয় না। মেয়েটির প্রশ্নে সে দৃঢ় কণ্ঠে বলে, নো। কেন? জেডি রেগে তাকায়।
থাপ্পড়টার কথা মনে পড়তেই মেয়েটি ঢোক গিলল। মিনমিন করে বলে, আমি শুনেছি তুমি আর এভি অনেক ভালো ফ্রেন্ড। জানি তোমার গার্লফ্রেন্ড নেই আর তুমি বিয়ে করার জন্য মেয়ে খুঁজছো, এটাও জানি। বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে কথাটা শুনতেই জেডির মুখ থমথমে হয়ে যায়। মেয়েটি শান্ত জেডিকে দেখে সাহস করে বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে বিয়ে করবে জেডি? জেডি ভুরু কুঁচকে তাকায়, শয়তানি হাসি হেসে বলে, রিয়েলি? মেয়ে ঢোক গেলে বলে, হুম। জেডি গলা ঝেড়ে বলে, গুড। কবে বিয়ে করতে চাও? মেয়েটি খুশি হলো, ভাবলো জেডি সত্যিই তাকে বিয়ে করবে। উত্তর দাও, তুমি যখন বলবে তখনই, এখন বললে এক্ষুনি? জেডি মেয়েটির দিকে দু পা এগিয়ে আসে। মেয়েটি চোখে চোখ রেখে হাসে। এত কাছ থেকে জেডির স্নিগ্ধ হাসি দেখে মুগ্ধ হয়ে দেখে মেয়েটি। জেডি আরেকটু ঝুঁকলো, মেয়েটি চোখ বুজে নেয়। জেডির দীর্ঘ হাসি দীর্ঘ হয়। পেছনের ডান হাত নিয়ে মেয়েটির বাঁ হাত মুচড়ে ধরে। চেঁচিয়ে ওঠে মেয়েটি, চোখ মেলে তাকায়, মুখাবয়বে তীব্র ব্যথার ছাপ। মনে হচ্ছে হাত ভেঙে গেল। কান্নামাখা গলায় বলে, জেডি, আমার হাত ছাড়ো প্লিজ। জেডি বাঁকা হেসে বলে, নো ওয়ে ডিয়ার, যেহেতু তুমি আমাকে এক্ষুনি বিয়ে করতে চাও, সো তোমার হাত এক্ষুনি ভাঙতে হবে। ব্যথায় মেয়েটির চোখমুখ কুঁচকে নিয়েছে। জেডি মেয়েটির চোখে দৃষ্টি রেখে এক চোখ টিপ দেয়, বাঁকা হেসে বলে, আমার প্রাইমারি ডোজ কেমন লেগেছে ডিয়ার? ইতিমধ্যে মেয়েটির চোখ বেয়ে অশ্রু গড়িয়েছে। কান্নামাখা গলায় বলে, আমার হাত ভেঙে যাচ্ছে জেডি, প্লিজ ছাড়ো। জেডি আফসোসের সুরে বলে, হাত ভেঙে ফেলার মুড সেটা হয়ে গিয়েছে, আর কিচ্ছু করার নেই। কথাটা বলে জেডি ভীষণ আফসোসের ভঙ্গিতে বলে। সামনে নিয়াজকে রাস্তায় দেখে জেডি কিছু ভাবল। মেয়েটির হাত ছেড়ে পকেট থেকে রুমালটা বের করে ডান হাত মুছল, যেন তার হাতে নোংরা লেগেছে। মেয়েটি ফোঁপাচ্ছে, মুছড়ে রাখা হাতটি বোলায়। হাত লাল হয়ে গিয়েছে। সে বিয়ে করার কথা বলায় জেডি যে এরকম রিয়াকশন দিবে সে একটুও বুঝতে পারেনি। এর মধ্যে জেডিকে রুমাল দিয়ে হাত মুছতে দেখে অবাক হয়। মেয়েটি বোধহয় বুঝলো তার হাত ধরার কারণে জেডির এই রকম রিয়াকশন। বিস্মিত কণ্ঠে বলে, জেডি, তুমি আমার হাত ধরেছো বলে নিজের হাত এভাবে রুমাল দিয়ে? জেডি সামনের দিকে যেতে যেতে হেসে বলে, ইউ আর কারেক্ট ডিয়ার। মেয়েটি ভীষণ অবাক হয়ে চেয়ে রইল। সামান্য হাত ধরায় এই রকম রিয়াকশন! এভি এরকম করলেও মানা যেত, কিন্তু জেডিকে দেখে মোটেও এরকম ছেলে মনে হয়নি। জেডি পেছন থেকে নিয়াজকে টেনে এনে তার গাড়িতে বসিয়ে দেয়। নিয়াজ বেচারা বসতেও পারেনি, অবাক হয়ে বলে, আরে আরে, কি করছো? আমাকে মেডিকেলে যেতে হবে। জেডি গাড়ি স্টার্ট দিয়ে বলে, তোমাকে মেডিকেলে নিয়ে যাচ্ছি? তুমি হাঁটছিলে বলে আমার ভীষণ কষ্ট হচ্ছিল মাই ডিয়ার নিয়াজ। নিয়াজ কি বলবে বুঝল না। জেডি যে মজা করলো তা বুঝেছে সে। চুপ থাকলো। এমনিতেও তার ক্লাসের সময় হয়ে গিয়েছে। হসপিটালে এসে জেডি একটি কেবিনে বসে আছে। ডান পায়ের প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে পাটা উঁচু করে রেখেছে। একজন ডক্টর জেডির পা ব্যান্ডেজ করছে। জেডির পাশে নিয়াজ দাঁড়ানো। সে অদ্ভুত চোখে চেয়ে আছে জেডির দিকে। জেডির কাণ্ড কারখানা বোঝার চেষ্টা করছে। এর যে কি হয়েছে? একদম সুস্থ সবল পাটা কে ব্যান্ডেজে মুড়িয়ে কি করবে কে জানে। ব্যান্ডেজ শেষে জেডি নিয়াজের উদ্দেশ্যে বলে, নিয়াজ, এভিকে একটা কল কর। নিয়াজ ভুরু কুঁচকে বলে, কেন? জেডি বিরক্ত চোখে তাকায়। নিয়াজও বিরক্ত হয়ে আছে। বেশি দিন হয়নি তার এফ প্রুফ এক্সাম হয়েছে। সেকেন্ড ইয়ারে উঠে মাত্রই কয়েকদিন ক্লাস করেছে। ইম্পর্টেন্ট ক্লাস আছে, অথচ জেডি তাকে যেতে দিচ্ছে না। আবার উদ্ভট সব কাজকর্ম করছে।
নিজেকে স্ট্যাচু দেখে জেডি বিরক্তি মাখা কণ্ঠে বলে, এভিকে কল দিয়ে বল আমি অ্যাক্সিডেন্ট করেছি। নিয়াজ অবাক হয়ে বলে, তুমি তো একদমই সুস্থ। আমি মিথ্যা বলবো কেন? আমি এসব পারবো না। জেডি রেগে বলে, নিজের ভালো চাইলে চুপচাপ তাই কর। যা, আমি যা বলছি। নিয়াজ থমথমে মুখে তাকায়। তার ক্লাসের টাইম চলে যাচ্ছে, কিন্তু না বলে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। জেডি পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে বলে, নিয়াজের টুনিবাবু ছোট, এই খবর নিয়াজের মেডিকেলের মাঝে ছড়িয়ে দে। সাথে সাথে নিয়াজের পা থেমে যায়। দ্রুত জেডির দিকে চেয়ে বলে, কি বলছো তুমি এসব? জেডি হেসে বলে, কমন পড়েছে ডিয়ার। নিয়াজ ভীষণ বিব্রত বোধ করল। জেডি বাঁকা হেসে বলে, যা বললাম তাই কর, তাহলে এই সত্য আর ছড়াবে না। নিয়াজ কটমট করে বলে, আমার কিছুই ছোট নয়। জেডি ডান বামে মাথা নেড়ে হাসতে হাসতে বলে, ও আচ্ছা আচ্ছা, এর মানে তোমার টনিবাবু বড়? ওয়াও! নিয়াজের কান বন্ধ হয়ে আসে। ইচ্ছে করছে এই জেডিকে জাস্ট খুন করে ফেলতে। কি পরিমাণ জঘন্য কথা বলে, কিন্তু কিছুই বলল না। এমনিতেও জেডিকে তার সুবিধার মানুষ লাগে না। কথা না শুনলে তার মান সম্মান নিয়ে টানাটানি করবে এই ছেলে। হতাশ কণ্ঠে বলে, আকাশকে কল করছি। জেডি ছোট ছোট করে বলে, গুড। প্রায় 15 মিনিটের মাথায় আকাশ হন্তদন্ত হয়ে হসপিটালে আসে। নিয়াজের থেকে শুনেছে জেডি অ্যাক্সিডেন্ট করেছে। দিক বিদিক হারিয়ে হাঁটতে গিয়ে নিয়াজের সাথে ধাক্কা খায়। নিজেকে সামলে হাঁপানো কণ্ঠে জিজ্ঞেস করে, জ্যাক কোথায় নিয়াজ? নিয়াজ তাকায় আকাশের চিন্তিত মুখ দেখে। তার খারাপ লাগলো। আকাশ কত চিন্তা করছে, আর এই জেডি আকাশের সাথে ফাজলামো করছে। নিয়াজকে চুপ দেখে আকাশ রেগে বলে, কি প্রবলেম? কথা বলছো না কেন? জ্যাকের কিছু হলে তোমাকে ছাড়বো না আমি। নিয়াজ অসহায় চোখে তাকায়। এরা দুই বন্ধু দুই দিক থেকে তাকে চাপ দেয়। কি আজব! অতঃপর আকাশকে জেডির কেবিনে দেখে আকাশ দ্রুত সেই দিকে যায়। জেডি কেবিনে শুয়ে ব্যান্ডেজ করা পা নাড়ায় আর গুনগুন করে গান গায়। অপেক্ষা করছে এভির জন্য। হঠাৎই এভির কণ্ঠ ভেসে আসে, জ্যাক! সাথে সাথেই জেডির পা থেমে যায়। গুনগুনানোর ইতি টানে। বাঁ দিকে ঘাড় ফিরিয়ে এভির দিকে তাকায়। বেচারা ভীত হয়ে ঢোক গেল। এভি তার পা নাড়ালো দেখে এ নিরল কিনা এই ভেবে। এভি দ্রুত এগিয়ে এসে জেডির সামনে দাঁড়িয়ে বন্ধুর ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলে, এটা কিভাবে হলো জ্যাক? কথাটা বলতে বলতেই একটু ঝুঁকে জেডির পাটা ধরলো। জেডি চেঁচিয়ে ওঠে, আহ! মারাত্মক ব্যথা এভিজান। মনে হয় আমার এই পাটা কেটে ফেলতে হবে। তুই কেন রাগ করলি বলতো? আমার সব শেষ। ইস! এখন সবাই বলবে জেডি এভিজানের পা কাটা ফ্রেন্ড। এইসব তুই কিভাবে সইবি বল? ভেবেই তো আমারই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ফেটেই গেল মনে হয়। তুই? এভি শক্ত দৃষ্টি দেখে জেডি মুখের লাগাম টানলো। মলিন গলায় বলে, না মানে আসলে ওই আর কি, একটু কষ্ট হচ্ছিল, সেটাই প্রকাশ করছিলাম। এভি দাঁতে দাঁত চেপে বলে, কিছুই হবে না তোর। জেডি অসহায় কণ্ঠে বলে, না, তুই বুঝতে পারছিস না এভিজান, আমি মনে হয় আর বাঁচব না। পায়ের ব্যথা বুকে আসলো বলে। আহ! এভি জেডির কলার ধরে রেগে বলে, আর একটা বাজে কথা বললে তোর আরেক পা সহ বাকি দুটো হাত কেটে মরার স্বাদ মেটাবো, বেয়াদব। নিয়াজ বিরক্ত চোখে চেয়ে আছে। কি পরিমাণ অ্যাক্টিং করে এই জেডি ভাবা যায়। এদিকে জেডি মনে মনে হাসে। এভিকে বলে তাকে বাসায় নিয়ে যেতে, তার এখানে ভালো লাগছে না। এভি রাজি হয়। হসপিটাল তাদের দুই বন্ধুর সবচেয়ে বিরক্তির জায়গা, তাই এখানে আর
থাকলো না। এভি জেডিকে ধরে ধরে দাঁড় করালো। জেডি এভির কাঁধের ওপর ভর দিয়ে ডান পাটা উঁচু করে রেখে একটু একটু করে এগোয়। কিছু দূরে এগিয়ে জেডি নিয়াজের দিকে তাকিয়ে এক চোখ টিপ দেয়, ঠোঁটের কোণে হাসির সূক্ষ্ম। নিয়াজ চোখ ছোট ছোট করে তাকায়, ডেকে ওঠে, আকাশ। আকাশের পা থেমে যায়, তাকায় নিয়াজের দিকে। জেডি ভস্ম করা দৃষ্টি দেয় নিয়াজের পানে। আজ যদি এভি কিছু জানে, তবে তার সব যাবে, তার মান ভাঙবে না। শালার গার্লফ্রেন্ডের পিছু কখনো যায়নি 2 মিনিটও টাইম নষ্ট করতে, আর সেখানে এভির মান ভাঙাতে হালুয়া টাইট হয়। এবার কত কষ্ট করে একটা বুদ্ধি বের করেছে, এটা ভেস্তে গেলে এই নিয়াজকে সে কুটি কুটি করে কাটবে। ভাবনা অনুযায়ী বলে, আমি সুস্থ হয়ে গেলে একজনকে খুব সুন্দর করে খুন করবো এভি। এখন বেড রেস্ট নিব আর প্ল্যান করব। এভি বিরক্ত হলো, কিছুই বলল না। নিয়াজকে চুপ দেখে সে জেডিকে ধরে আবারও এগিয়ে গেল। এইদিকে জেডির কথা শুনে নিয়াজ ঢোক গিলল। জেডি ভয় পাওয়ার মতোই মানুষ। এই ছেলে হাসতে হাসতে মানুষকে মেরে ফেলার কোনো ওয়ে বাদ রাখে না। মাস্তানও ভালো আছে এর থেকে। পুরানো কিছু স্মৃতিচারণ করে জেডি হাসল। স্কুল ভার্সিটি লাইফে এভির সাথে এইরকম হাজারো দৃশ্য স্মৃতির পাতায় জমা হয়ে আছে। নিয়াজ ভুরু কুঁচকে বলে, কিছু বলছো না কেন? আকাশের ব্যাপারটি ক্লিয়ার করো। জেডি হেসে বলে, তোমার টুনি বাবু যে বড়, এটা মেডিকেলে তোমার ক্লাসমেটদেরকে জানাতে পারিনি বলে ভীষণ আপসেট আমি। নিয়াজ থতমত খেয়ে তাকায়, তার নিজেরও বোধহয় কিছু মনে পড়ল। অরুণ চোখ ছোট ছোট করে বলে, টুনিবাবু কি? নিয়াজ কটমট দৃষ্টিতে জেডির দিকে তাকায়। জেডি হাসে, অরুণের দিকে ঝুঁকে বলে, এটা সব ছেলেদেরই থাকে ডিয়ার, তোরও আছে। আয় দেখাচ্ছি, সাথে মাপটাও বলছি। কথাটা বলে জেডি বাঁ হাত অরুণের দিকে এগিয়ে নিলে অরুণ চেঁচিয়ে ওঠে, দ্রুত দাঁড়িয়ে যায়, রেগে বলে, জেডির বাচ্চা, তোকে ছাড়বো না আমি। জেডি চেয়ারে হেলান দিয়ে মাথা পেছনের দিকে ঠেকিয়ে হাসে। নিয়াজ হতাশ চোখে চেয়ে এইসব রেখে সে বলে, জেডি, আকাশ অ্যাক্সিডেন্ট করেছিল, তুই ওকে কোথায় পেলে? আর ও এতদিন কোথায় ছিল? কেন আসেনি এখানে? রিকোয়েস্ট করছি, ক্লিয়ার কর। জেডি দীর্ঘশ্বাস ফেলে বলে, এভি আমার কাছে কেন থাকবে? এভি নিজের মতো ছিল, ও ওর লাইফ নিয়ে বিজি ছিল। এটুকু বলেই থামে। অরুণ রেগে বলে, ফাজলামো করছিস? আকাশ সন্ধ্যাকে চিনতে পারছে না কেন? আর জেডি রেগে বলে, চুপ থাক, নয়তো গুলি সোজা তোর মাথায় ঢুকবে। নিয়াজ অরুণকে শান্ত করলো, জেডিকে বলতে বলে, জেডি, সময় নেই, কিছু ভাবছে হয়তো। এরপর বলে, অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি জানি না, তবে ওকে আমি আধমরা অবস্থায় পেয়েছি, ডিটেলসে বলার মুড নেই। অরুণ রেগে বলে, তুই আকাশকে জীবিত পেয়ে আমাদের একটা খবর দিলি না কেন? অরুণের কথা শুনে জেডি ভুরু কুঁচকে তাকায়, হঠাৎই শব্দ করে হেসে ফেলে। ডান পা বাঁ পায়ের ওপরে তুলে ডান হাত মুষ্টিবদ্ধ করে কপালে ঠেকিয়ে হাসে। প্রায় 3 মিনিটের মাথায় তার হাসি সংকুচিত হয়ে আসে। ইতোমধ্যে চোখে মুখে ক্রোধ জমাট বেঁধেছে। অরুণের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, রিয়েলি? যারা আমাকে আর এভিকে আলাদা করার জন্য এত কিছু করেছে, তাদের কাছে আমি এভির খোঁজ দিব? হাউ ফানি! আমার সাধ্য থাকলে এভিকে কখনোই তোদের কাছে ফিরতে দিতাম না, কখনোই না। এটুকু বলেই জেডি চোখ বুজে দুবার শ্বাস নেয়, নিজেকে শান্ত করে চোখ মেলে শীতল কণ্ঠে বলে, তোর মরার ভয় করে না অরুণ? জেডির বলার ধরন অদ্ভুত। অরুণ ঢোক গেল, নিয়াজও কিছুটা ভয় পেল। জেডি অরুণের ভীত মুখ দেখে আবারও উচ্চস্বরে হেসে দেয়। অরুণ নিজেকে সামলে বলে, আমি মরার ভয় করি না জেডি, অন্তত তোর হাতে তো নয়ই। কারণ আমি জানি তুই আমাকে আর আন্টিকে কখনোই মারবি না।
জেডি থমথমে মুখে তাকায়, শক্ত গলায় উত্তর করে, যদি তুই আর তোর আন্টি এভির রিলেটেড না হতি, তোরা মরলে যদি এভি কষ্ট না পেত, আই শিওর তোদের দুজনকে ঠিক কতটা করতাম কল্পনাও করতে পারতি না। অরুণ অবাক হলো নয়, কারণ উত্তরটি তার মনের মতোই হয়েছে। নিয়াজ দীর্ঘশ্বাস ফেলল। জেডির বলা কথার পেছনে কারণগুলো সে জানে। সামান্য অবাক হলো আকাশের প্রতি এখনো জেডির সেই একই চিন্তাধারা দেখে। জেডির উদ্দেশ্যে সে বলল, তুমি একটুও বদলাওনি। জেরি তাকালো নিয়াজের দিকে, মুখটা মলিন, কনুই পর্যন্ত গোটানো শার্টের হাতাটা আরেকটু ওপরে তুলল, বুকের কাছে দুটো শার্টের বোতাম খুলে পেছনের দিকে হেলান দিয়ে চোখ বুজে নেয়, হাসলো খুব সামান্য, ক্লান্তির সুরে আওড়ায়, বাট এভি বদলে গিয়েছে। গত 7 বছর আগে হঠাৎই বদলে গেল, কি আজব। অরুণ বলতে নেয়, তোর মতো। নিয়াজ অরুণকে থামিয়ে দেয়। জেডি তাকায় অরুণের দিকে, কিছু বললা না? নিয়াজ বলে, আকাশের ব্যাপারটি ক্লিয়ার করতে। আর জেডি নিয়াজের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, ফার্স্ট এভি, ফার্স্ট আমাকে ও চিনতো না, মাঝে মাঝে চিনতো, ভালোভাবে কথা বলতো, আবার মাঝে মাঝে চিনতো না, যেন আমাকে চেনে না। আমি ওর অপরিচিত, রাগ করে নয়, একদম সত্যি সত্যি অপরিচিতদের মতো বিহেভ করতো। এভাবে কয়েক মাস গিয়েছে, রিসেন্ট ও একদম আগের মতো বিহেভ করা শুরু করলো। ফার্স্টে আমার সাথে ঝামেলার কথা মেবি মনে ছিল না, রিসেন্ট মনে পড়েছে। অরুণ ভুরু কুঁচকে বলে, মনে পড়লে কি সন্ধ্যাকে চেনে না কেন? জেডি বিরক্ত হয়ে বলে, কারণ এভির কোনো মেয়েকে চেনার কথা নয়, ফালতু কথা বলে আমার রাগটা বাড়াবি না বলে দিলাম। অরুণও বিরক্ত হয়, মাঝখানে থেকে যায় নিয়াজ, বলে, বুঝেছি। আকাশ অ্যামনেশিয়া উপসর্গ দেখা দিয়েছে, আর রিসেন্ট কিছু স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে, মানসিক আঘাত বা মাথায় আঘাত পেলে এই উপসর্গ দেখা যায়। এবার অরুণ অনেক কিছুই বুঝল। আসমানি নওয়ানের সাথে তার কিছুক্ষণ আগে তাকে কল করে বলেছিলেন, আকাশ গত প্রায় 3.5 বছর আগের কথা বলছে। এর মানে গত 3.5 বছর আগে আকাশ আসমানি নওয়ানের সাথে রাগ করে ইংল্যান্ডে গিয়েছিল। এটাই তার মাথায় আছে। এর পরের সব স্মৃতিই নষ্ট হয়ে গিয়েছে। এজন্যই কিছু মনে নাই আকাশের, এমনকি তার বাবার মৃত্যু পর্যন্ত মনে নাই। একে একে হিসাব মিললে অরুণ শুকনো ঢোক গিলল। এখন সন্ধ্যার কি হবে? আকাশ আবারও আগের মতো হয়ে গিয়েছে। ও কার কথা শুনবে, কার কথা মানবে? অরুণ জেডির উদ্দেশ্যে বলে, তোর অনুপস্থিতিতে আকাশ যথেষ্ট ভালো হয়ে গিয়েছিল, তুই সাথে থেকে আবারও ওকে কি বানিয়েছিস? জেডি রেগে বলে, এভিকে আমি 3 বছর আগে যেমন দেখেছি আজও সেম দেখছি। তাছাড়া এভি এভির মতো, ও কারোর কথা শুনলে সবার আগে আমার কথাই শুনতো। অরুণ মানে না, তুই আসলেই খুব খারাপ। বাকি অংশটুকু শেষ করার আগেই জেডি পিস্তল বের করে অরুণের পায়ের পাশে একটি গুলি করে দেয়। অরুণ লাফিয়ে ওঠে, নিয়াজও ভয় পেয়েছে। অরুণকে গুলি লাগেনি বিধায় স্বস্তির নিঃশ্বাস ফেলে। জেডি ক্যাফে থেকে বেরিয়ে যেতে যেতে বলে, পরের বার ছাড় পাবি না, এভির অজুহাতেও না, মাইন্ড ইট। আরিফ আর নিয়াজ কান খুলে শুনে রাখো, এভির চোখে লেন্স পরাবে না, কারণ হেরফের হলে। এটুকু বলেই জেডি পিছু ফিরে উদ্ভট এক হাসি দিয়ে এক চোখ টিপ দিয়ে বলে, বুঝেছ ডিয়ার? এরপর জেডি ক্যাফ থেকে বেরিয়ে যায়। নিয়াজ শান্ত হয়ে ভাবনায় ব্যস্ত। আকাশের সোনালি চোখ জেডির পছন্দ বলে আকাশ চোখে লেন্স পরে, আর আসমানি নওয়ান জেডির অস্তিত্ব মুছে ছেলেকে অন্ধ বানাতেও রাজি। আর জেডি ভয়ঙ্কর মানব বলা যায়। তবে
এই জেডি এভির জন্য অনেক কিছুই সয়ে গেছে। কথাগুলো ভেবে নিয়াজ দীর্ঘশ্বাস ফেলল। সৌম্য ফলমূল হাতে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। ডাইনিংয়ে সবাইকে চুপচাপ বসে থাকতে দেখে এগিয়ে আসে, দাঁড়ায় সন্ধ্যার সামনে। সন্ধ্যাকে নিঃশব্দে চোখের জল ফেলতে দেখে সৌম্য বিচলিত হয়। কেঁদে কেটেই তার বোনের শরীর এতটা খারাপ হয়েছে। হাতের ব্যাগগুলো ইরার হাতে দিয়ে দ্রুত বোনের পাশে বসে। সন্ধ্যার গালে হাত রেখে সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে বলে, আবার কাঁদছিস কেন বনু? অসুস্থ হয়ে যাবি তো। সন্ধ্যা বিড়বিড় করে বলে, আকাশ আবার চলে গিয়েছে ভাইয়া। আকাশ? সৌম্য তার বোনের মাথায় হাত বুলিয়ে বলে, এইসব আর ভাবিস না বনু, আকাশ ভাইয়া তো নেই। কেন এমন করছিস? সৌম্যর কথায় আসমানি নওয়ান সহ ইরা লামিয়া তাকায়। তিনজনের দৃষ্টিতে অসহায়ত্ব। আকাশ ফেরায় তারা যতটা খুশি হয়েছিল তার চেয়ে দ্বিগুণ বহু গুণ কষ্ট পাচ্ছে আকাশের অদ্ভুত আচরণে। তারা সৌম্যকে কিভাবে বলবে আকাশ তার বোনকে দেখলে কিছু দূর, শুধু দূর দূর করে বোনকে কত শত কথা বলে সান্ত্বনা দিত। সে যখন দেখবে তার বোন যার জন্য এত পাগলামি করে সেই মানুষটাই সন্ধ্যার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন সৌম্যর রিয়াকশন কেমন হবে? সৌম্য এত থমথমে পরিবেশ আজ করতে পেরে চারপাশে তাকালে দেখলো আসমানি নওয়ান একটি চেয়ারে ভীষণ চিন্তিত মুখে বসে আছে। ইরার দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তখনই দোতলা থেকে পরিচিত কণ্ঠে সৌম্য ডাক ভেসে আসে। সৌম্য তাকায় সেই দিকে, দৃষ্টি ইরার পানে এখনো। সে কি ভুল শুনল? ইরার চোখ থেকে দৃষ্টি সরিয়ে ফেলতে ভয় করছে। তার বোনের মতো কি তারও ভ্রম হচ্ছে? সে কেন আকাশ ভাইয়ার কণ্ঠ শুনতে পাচ্ছে? সৌম্য ঢোক গিলে দৃষ্টি ঘুরালে দেখলো আকাশ সিঁড়ি বেয়ে নিচে নামছে। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়, আওড়ায়, আকাশ ভাইয়া? আকাশ ধীরে ধীরে নামতে থাকে, দৃষ্টি সৌম্যর পানে। আসমানি নওয়ান, সন্ধ্যা, ইরা, লামিয়া ভীষণ অবাক হয়। আকাশ সন্ধ্যাকে চিনল না, অথচ সৌম্যকে এক দেখারই চিনে ফেলল। সৌম্য আকাশকে দেখে সোফা থেকে উঠে দাঁড়ায়। এর মানে বনু সত্যি বলছিল, আকাশ ভাইয়া সত্যি এসেছে। এই তো এসেছে, তার সামনে দাঁড়িয়ে আছে। সৌম্যর হাত কাঁপছে মনে হলো। কিভাবে এটা সম্ভব? কাপা হাতে দুই চোখ ডলে ছেলেটা। এরপর আবারও তাকালে অবিকল আকাশকে দেখে সৌম্য রিয়াকশন দিতেই ভুলে গেল। হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আকাশ কিভাবে বেঁচে গেল? এতদিন কোথায় ছিল? আজ হঠাৎ কোথা থেকে এলো? আকাশের পরনে সাদা রঙের গ্যাবার্ডিন প্যান্ট, সাদা শার্ট, শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, শার্টের বোতাম প্রায় অর্ধেক খোলা। খোলা শার্টের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সিলভার কালারের একটি চেন, ডান হাতে সেম ডিজাইনের একটি চেন। সৌম্য আকাশের বেশভূষায় যেমন অবাক হলো তেমনি বিরক্তও হলো। আকাশ যখন ভার্সিটিতে ছিল তখন তার চেনগুলো গলায় আর হাতে পড়তে দেখেছিল আকাশকে। এই সব জড়ালে একদম বখাটে বখাটে লাগে সৌম্যর দৃষ্টিতে, কিন্তু তার বোনুর সাথে বিয়ের পর সে অন্য একজন আকাশকে দেখছে। সেই আকাশের সাথে এই আকাশকে মেলাতে পারল না, শুধু চেহারা ছাড়া। আকাশ তার সম্মুখ বরাবর এসে দাঁড়ালে সৌম্য একবার চেয়ে বেশি অবাক হয় আকাশের চোখে চোখ রাখলে। আকাশের সোনালি চোখ সে এর আগে দেখেনি, আজকেই প্রথম দেখছে। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, তুমি সৌম্য, রাইট? আকাশের কথায় সৌম্য আসমান থেকে পড়ার মতন অবাক হয়। আকাশ এটা কিভাবে কথা বলছে তার সাথে? তার মাথায় তো কিছুই ঢুকছে না। সন্ধ্যা ধীরে ধীরে উঠে দাঁড়ায় ভাইয়ের পাশে, কান্না ভেজা মলিন মুখে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনকার বলা আকাশের কথাগুলো মনে পড়ল। আকাশের বলা পাগল শব্দটি তার কানে এখনো প্রতিধ্বনিত হচ্ছে।
তাকে দূরে ঠেলে দেওয়ার দৃশ্য চোখের সামনে ভাসছে। এই মানুষটাই একদিন তাকে একবার জড়িয়ে ধরার জন্য কত পাগলামিটাই না করত, তাকে দেখার জন্য কত শত ছটফট করত, সোনা বউ ছাড়া ডাকতো না। সেই মানুষটাই আজ তাকে দূরছাই করে। মেয়েটি এইসব কি করে মানবে? সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। আকাশ একবার সন্ধ্যার দিকে তাকায়, এরপর দৃষ্টি ঘুরিয়ে সৌম্যর উদ্দেশ্যে বলে, বোনকে ভালোবেসে বনু ডাকিস। গুড। ওকে, ওকে ইমার্জেন্সি পাগল দেখিয়ে দেখিয়ে নে, হাতে বেশি সময় পাবি না। সকলে বিস্মিত হয়, না তো আকাশের কথার আগা মাথা কিছু বুঝলো, আর না আকাশের এইরূপ ব্যবহারের কারণ বুঝলো। সন্ধ্যা মাথা নিচু করে নিল, চিনচিনে ব্যথা করে ওঠে বুকটায়। আকাশ আবারও তাকে পাগল বলেছে। আকাশ কি একটু বুঝতে পারছে না তার আকাশ এভাবে বললে তার সন্ধ্যা মালতীর কত কষ্ট হয়? একটুখানিও আঁচ করতে পারছে না, তাই না? এই জন্য বোধহয় নির্দ্বিধায় বলে দিচ্ছে এক একটি ভারী কথা, যার ভরা সন্ধ্যা আর বাঁধন বইতে পারছে না। সৌম্য বিস্মিত কণ্ঠে বলে, আকাশ। রাগে আকাশ সৌম্যর নাক বরাবর শক্ত পাঞ্চ মারে। সৌম্য এক পা পেছায়, হতভম্ব হয়ে যায় সকলে। আসমানি নওয়ান এগিয়ে আসতে আসতে বলেন, আকাশ, কি করছো? আকাশ অগ্রাহ্য করলো না। সৌম্যর শার্টের কলার ধরে টেনে বাঁ দিকে আনে, সমানে মারতে থাকে। নিঃশ্বাস নিচ্ছে না যেন। বেচারা সৌম্য জানে না সে কেন মার খাচ্ছে, তাও আবার আকাশের হাতে, যার জন্য এই কয়টা মাস হাসতে ভুলে গিয়েছিল। তাকে দেখে আজ আনন্দ করার কথা, অথচ সেই বড় ভাইয়ের মতো চোরের মতো মার খেয়ে যাচ্ছে তার হাতেই। ছেলেটা ব্যথা পেয়ে টু শব্দটিও করে না, কেবলই অবাক চোখে আকাশকে দেখে। এটা আকাশ, তার বড় ভাই আকাশ। সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, আমার ভাইকে মারছেন কেন? ওনাকে ছাড়ুন বলছি। আসমানি নওয়ান আকাশকে টেনে সরাতে চায়, তারপর বলে, আকাশ, ওকে ছাড়ো। আকাশ আকাশকে চুল পরিমাণ নাড়াতে পারে না। আকাশ ভস্ম করা দৃষ্টিতে চেয়ে সামনে সমানে মেরেই যাচ্ছে সৌম্যকে। এরা সৌম্যকে টেনে সরাতে চায়। অপর পাশে সন্ধ্যাও ধরেছে, কিন্তু তারা ব্যর্থ। লামিয়া ভীত চোখে চেয়ে আছে। এখানে এসব কি হচ্ছে? একসময় আকাশ নিজেই সৌম্যকে ধাক্কা মেরে চিৎকার করে বলে ওঠে, তোর সাহস কি করে হয় আমার বাড়ি পা রাখার, আমাদের দিকে নজর দেওয়ার? এখানে বসে বসে খাওয়ার পারমিশন কে দিয়েছে তোকে? এক্ষুনি বেরোবি, নয়তো তোদের লাশের অস্তিত্বটুকুও মুছে ফেলবো এই দুনিয়ার বুক থেকে। সকলে বাকহারা হয়ে চেয়ে তাকায়। সৌম্যর নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। ছেলেটা নিভু নিভু চোখে আকাশকে দেখে শরীরের চেয়ে মনটা বেশি দুর্বল লাগছে। শরীরের ভার ছেড়ে মেঝেতে বসে পড়ে। আকাশ আবারও তেড়ে আসতে নিলে আসমানি নওয়ান আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশকে থাপ্পড় মারার জন্য হাত উঠালে আকাশ তার মায়ের হাতটা আটকে রাগান্বিত স্বরে বলে, এইসব আমি পছন্দ করি না মা, তোমার সাথে অভদ্রতা করতে আমার বাধ্য করো না। আসমানি নওয়ান ভীষণ অবাক হয়। এই আকাশকে সে মানতে পারে না বলে কত কিছুই না করছিল, অথচ আজ আবারও সেই আকাশ। তার মানে যাকে সে এক সেকেন্ডের জন্যও সহ্য করতে পারে না। ভদ্রমহিলা কাঁদতে ইচ্ছে করছে। এইসব কি হচ্ছে? আকাশ মায়ের হাত ছেড়ে আবারও সৌম্যর দিকে এগোলে ইরা সৌম্যর সামনে দাঁড়িয়ে যায়, মাথা নিচু করে দু হাত জমা করে কান্না মাখা গলায় বলে, আমার স্বামীকে আর মারবেন না ভাইয়া, আমরা এক্ষুনি চলে যাব এখান থেকে। আকাশের দৃষ্টি সৌম্যর দিকে।
সৌম্য ক্রোধান্বিত আকাশের দিকে চেয়ে, ছেলেটার চোখের কোণ ভিজে উঠেছে। সে এই বাড়ি তার বোনের জন্য থাকতো, নয়তো সে অন্যের বাড়িতে বসে বসে খাওয়ার মানুষ নয়। কিন্তু আকাশের বলার ধরনটা একদমই বুকে এসে লেগেছে। তার বোনের স্বামী সেই আকাশ আর নেই। সে তাকে ছোট ভাই হিসাবে কত আদর করত, আর ইনি নিজের ভাগ্যের ওপরে আজ আবারও উপহাস করল। সৌম্য নিজেই রাগান্বিত আকাশের দিকে চেয়ে মলিন হেসে বিড়বিড় করে, জানতাম সৌম্যর সৌভাগ্যের পাতা উল্টাবে, তবে সেই সময়টা যে এত দ্রুত আসবে ভাবিনি। ক্ষণিকের সৌভাগ্যের জোরে একটা বড় ভাই পেয়েছিলাম, সব শেষে ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেটাও হারালাম। সৌম্য ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আসমানি নওয়ান দ্রুত সৌম্যর কাছে এসে বলে, সৌম্য আব্বা, তুমি থাকো এখানে, আকাশের কথা ধরো না, ওর কি যেন হয়েছে। সৌম্য ডান হাতের শার্ট দ্বারা নাকে মুখে ল্যাপটানো রক্তকণা মুছে নেয়। আসমানি নওয়ানের উদ্দেশ্যে ছোট করে বলে, প্রবলেম নেই। এরপর দু পা এগিয়ে এসে ইরার হাতটা ধরে, তাকায় আকাশের দিকে। আকাশের বিতৃষ্ণা ভরা দৃষ্টি দেখে সৌম্য ঢোক গিলল। বুকে পাথর চেপে বহু কষ্ট নিয়ে দুটো দৃঢ় বাক্য বড় ভাইয়ের দিকে ছুড়ে দেয়। আজ আমার আল্লাহকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে গেলাম, আমি সৌম্যর দেহে প্রাণ থাকতে, আমি আমার স্ত্রী এই বাড়ির চৌকাঠ কখনো পেরোবে না, ইনশাআল্লাহ। কথাটা বলে সৌম্য শ্বাস নেয়। আকাশের মাঝে বিশেষ কোনো ভাবান্তর নেই। গম্ভীর গলায় বলে, বোনকে সাথে নিয়ে যাও, ওর জায়গা এই বাড়িতে হবে না, নেভার। বোনের দায়িত্ব নিতে পারবি না বলে আরেকজনের বাড়ি রেখে যাওয়ার নীতি কোথায় পেয়েছিস? আকাশের কথায় সৌম্যর পা থেমে যায়। ভীষণ অবাক চোখে তাকায় আকাশের দিকে। বনুকে নিয়ে আকাশ ভাইয়া এরকম কথা কেন বলছে? সৌম্য উত্তর করে, বনু আপনার বউ, আপনি আপনার ওপর আমি আপনার ওপর আমার বনুকে গচাইনি, বরং আপনি আমার কাছে এসেছিলেন আমার বনুকে চাইতে। কথাটা শুনে আকাশ শব্দ করে হেসে ফেলল। একটু পর থেমে রাগান্বিত স্বরে বলে, তোর বোন আমার বউ? আমি তোর বোনের জন্য পাগল? মানে আমি তোর বোনের জন্য চিৎকার করে কেঁদেছি, সন্ধ্যা মালতী নামের জঘন্য ফুলের প্রশংসা করেছি তোর বোনের জন্য? ও হ্যাঁ, তোর বোনের পেটে আবার আমার বাচ্চাও আছে। এরপর আবার তুই, তোর বোন, আমার খালাতো বোন। এটুকু এক নিঃশ্বাসে বলে আকাশ থেমে যায়। সকলে বাকরুদ্ধ। আকাশ তো সবই জানে, তবে এইরকম আচরণ কেন করছে? কারোর মাথা কাজ করছে না। এদিকে সন্ধ্যার এক মুহূর্তের জন্য মনে হলো সে তার আকাশকে ফিরে পেয়েছে। এই তো আকাশ সব মনে রেখেছে। মেয়েটির কি যে খুশি লাগলো। তার মনে হলো আকাশ এক্ষুনি তাকে জড়িয়ে ধরতে আসবে, সোনা বউ বলে ডাকবে, খুব ভালোবাসবে। এইসব ভেবে সন্ধ্যার কান্নামাখা চোখে একটুখানি হাসি ফুটে উঠল। আকাশের দিকে এগোনোর জন্য এক পা বাড়ায়, তখনই এক তিক্ত বাক্য তার পা থামিয়ে দেয়। মুখের হাসি মিলিয়ে যায়, খুশিগুলো হাওয়ার সাথে ভেসে যায়, অথচ এগুলোর কোনো প্রুফ নেই। এটা জাস্ট একটা মিথ্যা গল্প মাত্র। বিনা মেঘে বজ্রপাত হলো মনে হয় যেন। সকলের রিয়াকশন এমন, এখন তেমনি মনে হচ্ছে। সন্ধ্যার দুই চোখ বেয়ে অশ্রু গড়ালো। আকাশ এসব কি বলছে, কেন বলছে? আসমানি নওয়ান বিস্ময় কণ্ঠে বলে, তুমি এসব কি বলছো আকাশ? যা বললে সব সত্যি, কিন্তু তুমি শেষে এসে অস্বীকার কেন করছো? আকাশ ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, এর মধ্যে একটা কথারও প্রুফ দেখাতে পারবে? অনলি ওয়ান প্রুফ। আসমানি নওয়ানের সব কিছু এলোমেলো লাগে।
এইসবের প্রুফ দিবে কিভাবে? আকাশ তার সন্ধ্যার রেজিস্ট্রি পেপার তার কাছে ছিল। আসমানি নওয়ান ভাবলেন সেটাই আকাশকে দেখাবে, কিন্তু মুহূর্তেই তার মুখ মলিন হয়ে যায়। কাগজটি কদিন আগেই কাজের মেয়ে ছোট বাচ্চা কুচি কুচি করে কেটেছে। সন্ধ্যার এইসবে খেয়াল ছিল না, সে ভীষণ আফসোস করছিল। কিন্তু আজ ভদ্রমহিলা হতাশ কণ্ঠে বলেন, আমরা কেউ মিথ্যা শেষ করতে দেয় না। আকাশ রেগে বলে, আমি খারাপ হতে পারি, বাট লায়ার নই। আর তুমি নিজের সম্মান নিজে রাখো মা, আমি কিন্তু বারবার মনে করব না। এরপর সৌম্যর উদ্দেশ্যে বলে, তুই কি যাবি নাকি দারোয়ানকে ডাকবো? তীব্র অপমানে সৌম্যর মুখ নীল বর্ণ ন্যায় হয়ে যায়। অবাক আর হয় না, আর কত অবাক হওয়া যায়। আকাশের ব্যবহারের কারণ সে না বুঝলেও এতটুকু বুঝেছে, এই আকাশ অন্তত মানুষ নয়। আর একটু শক্ত করে ধরে ইরার হাত, এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে বলে, বনুয়াই। সন্ধ্যা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলছে। আকাশ নিজে মুখে বলেছে তার জায়গা নাকি এই বাড়িতে হবে না। তার কান কি নষ্ট হয়ে গেল? সে কেন তার আকাশের মুখ থেকে এই সব ভুলভাল শুনছে? একটার পর একটা কষ্টে ভরা কথা শুনতে হচ্ছে তাকে। সন্ধ্যাকে চুপ দেখে সৌম্য চেঁচিয়ে ওঠে, কি প্রবলেম তোর? আসছিস না কেন? দেখছিস না তোকে কিভাবে বের করে দিচ্ছে, তবুও এই বাড়িতে পড়ে থাকবি? তোর কি নিজের আত্মসম্মান বলতে কিছুই নেই বনু? পাগল হয়ে গিয়েছিস তুই? ভাইয়ের কথায় সন্ধ্যার বুকটা আরো ভার হয়, দম আটকে আসে। তার কষ্ট সে কাকে বোঝাবে? এতদিন পর আকাশকে পেয়ে আকাশের থেকে দূরে কি করে যাবে সে? এবার এরকম আকাশের কাছে বা থাকবেই বা কি করে? সন্ধ্যা ভাইয়ের দিকে তাকায়, দুই চোখ দুটো ভীষণ লাল। মেয়েটা ভাঙা স্বরে আওড়ায়, পাগলদের তো মান থাকে না, জানো না ভাইয়া? তুমি যাও। এতটুকু বলতে গিয়ে সন্ধ্যার চোখ থেকে আরো কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সৌম্য ঢোক গিলল। আজ পর্যন্ত যেই চাওয়া তার বনুর জন্য চায়নি, আজ সেটাই চাইল, খুব করে চাইল। তার বনুর কপালে সুখ না থাকলে তার বনু মরে যাক। এই স্বার্থপর দুনিয়ায় বুক থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে তার বনু অন্তত একটু শান্তিতে থাকুক। সে ভাই হিসেবে ব্যর্থ, পারল না তার বনুর জীবনে এক ঝাপটা সুখ এনে দিতে। এর চেয়ে তার প্রাণের বনুর মরণই সই। আসমানি নওয়ান সন্ধ্যার পাশে দাঁড়িয়ে বলে, আমার বাড়িতে আমার মেয়ে থাকবে, এখানে কারোর কথা শুনবো না। আমার মেয়েকে দূরে সরিয়ে দিতে পারবো না আমি। মায়ের কথায় আকাশ বিরক্ত হলেও চুপ থাকলো। আসমানি নওয়ান সৌম্য থাকতে বলতে গেলে সৌম্য ভাঙা গলায় বলে, আমার বনুকে দেখে রাখবেন। কথাটা বলে সৌম্য আর এখানে দাঁড়ালো না, আর না তো কারোর দিকে তাকালো। ইরার হাতটা ধরে খালি হাতে বেরিয়ে গেল বাড়ি থেকে। ডান হাতে ঝাপসা চোখ জোড়া ডলে নেয় ছেলেটা, আবারও দৃষ্টি ঝাপসা হয়। পাশে ইরা নিঃশব্দে চোখের পানি ফেলছে। এতদিন মনে পুষে রেখেছিল তার এক বড় ভাই ছিল, যে তাকে ভীষণ ভালোবাসতো। আর আজ থেকে জানতে হবে তার সেই বড় ভাই বিন্দুমাত্র তাকে ভালোবাসে না। বুকের বাঁ পাশটা ব্যথায় জর্জরিত হয়। বাঁ হাতে ইরাকে জড়িয়ে নিয়ে হাঁটতে হাঁটতে ভাঙা গলায় বলে, আমার আর বনুর জীবনের সুখ নেই রে ইরাবতী। আজ প্রথমবারের মতো তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে ভীষণ আফসোস করছি। তোমার সুখ প্রাপ্য ছিল, যা আমার কাছে একদমই ক্ষণস্থায়ী। ইরা হু হু করে কেঁদে ওঠে। সৌম্য দাঁড়ালো না, ঝাপসা দৃষ্টি নিয়ে এগোলো। এই ত্রিসীমানায় দাঁড়ালেও তার নিজেকে কীটের চেয়েও মূল্যহীন লাগছে। সন্ধ্যা দরজা ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সৌম্য আর ইরার পানে, যাদের এই স্থান ত্যাগ করতে বড্ড তাড়া।
সন্ধ্যা দরজায় মাথা ঠেকিয়ে রেখেছে, দুই চোখ বেয়ে অনর্গল নোনা পানি গড়িয়ে পড়ছে। সে এই বাড়ি আর আসবে না, এর মানে সে সত্যি আর আসবে না। সন্ধ্যা জানে ছোট থেকে কত যত্নে তার ভাইয়া তাকে মানুষ করেছে, কত আদর দিয়ে বড় করেছে, নিজে না খেয়ে তাকে খাইয়েছে। সেই বাবা মা রূপী ভাইকে তার স্বামী কত অপমান করলো। সন্ধ্যার বড্ড কষ্ট হলো। দেখতে দেখতে সৌম্যরা দৃষ্টির আড়াল হয়ে যায়। সন্ধ্যার কান্নায় ভেঙে রাগ ওঠে। সে কিছুই ভাবতে পারছে না, সে শুধু অনুভব করছে তার ভীষণ কষ্ট হচ্ছে। এই জীবনের ওপরে মেয়েটার বড্ড বিতৃষ্ণা জন্মেছে। দুর্বল ক্ষতটা মনটা আজ যেন নিজের মরণ বড্ড প্রয়োজন বোধ করলো। ভেতরে আসমানি নওয়ান মাথায় হাত দিয়ে বসে আছেন। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা তার মাথায় জ্যাম করে রেখেছে। কি করবেন, কি করবেন না, কি করা উচিত কিছুই বুঝতে পারছেন না। পাশে লামিয়া মেয়েটা বান্ধবীর জন্য একটু পরপরই চোখের জল ফেলছে। সত্যি তার বান্ধবীর কপাল পোড়া। সন্ধ্যা এখনো দরজার কাছে দাঁড়িয়ে আছে, দরজার সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখের বাঁধ এখনো থামেনি। দৃষ্টি তার থেকে কিছু দূর দূরে দাঁড়ানো আকাশের দিকে, যে মনের সুখে সিগারেট ফুঁকছে। যেন জীবন ভালো একটি কাজ করছে সে, ভীষণ ভালো কাজ। বাঁ হাত প্যান্টের পকেটে গুজে রাখা, ডান হাতে জ্বলন্ত সিগারেট। ইতিমধ্যে পুরো এক প্যাকেট সিগারেট শেষ করেছে, এখন লাস্ট সিগারেটটা ফুঁকছে। সন্ধ্যা খুব মনোযোগ দিয়ে আকাশকে দেখছে। আকাশকে সে জীবনে একবারও সিগারেট খেতে দেখেছিল, তবুও একটা মাত্র, আর আবারও অর্ধেক। অথচ আজ আকাশ একটার পর একটা সিগারেট খাচ্ছে। সন্ধ্যা ভিড় ঠেলে আকাশকে দেখে ভিড় ঠেলে বিড়বিড় করে বলে, আপনি কে বলুন তো? আমার আকাশ এত মানুষ নয়। কথাটা সন্ধ্যার নিজের কাছেও ঠিক লাগলো না। এটা আকাশ না হলে আসমানি নওয়ানকে কিভাবে চিনত? আকাশ শুধু তাকেই চেনে না, বাকি সবাইকেই চেনে। মেয়েটির চোখ বেয়ে আবারও অশ্রু গড়ায়, ঠোঁট নাড়িয়ে আওড়ায়। মানুষ পরিবর্তনশীল, কথাটা তবে মিথ্যা নয়। আকাশ মাত্রই এই দিকে ফিরেছিল, তখনই সন্ধ্যার ঠোঁট নাড়ানো তার চোখে পড়ে। অবাক করা কাণ্ড! আকাশ সন্ধ্যার কথা একটুও শুনতে পায়নি, কিন্তু ঠোঁট নাড়ানো দেখেই লাইনটি স্পষ্ট বুঝতে পেরেছে। আকাশ নিজের কাণ্ডে নিজেই যেন অবাক। এটা কিভাবে সম্ভব? দৃষ্টি সন্ধ্যার পানে, মুখায়বে অবাকের রেশ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শারীরিক অবস্থা এবং গলার অবস্থা দুইটাই ভীষণ খারাপ, খুবই কষ্ট করে পড়তে হয়েছে। সবাই মাফ করবেন ভুল ত্রুটি হলে। গল্পটির নাম হচ্ছে আমি তার সন্ধ্যা মালতী, অন্তর্দহন গল্পের সিজন 2। রাইটার ডিআরএম সোহাগ, পেজ ডিআরএম সোহাগ হানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।